হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনস্টপেবল বং। আর আমি অয়ন্তিকা চলে এসেছি আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অ্যাজ প্রমিসড আমি এসেছি আজ মালভিস ব্লগসের পার্ট 2 নিয়ে। যারা যারা পার্ট 1টা মিস করেছিলে তারা কিন্তু এই ভিডিওটার পরে পার্ট 1টাও একবার দেখে নিতে পারো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। আর আজকে আমি দেখিয়ে দেবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা প্রথম থেকে শেষ অবধি, তাই সঙ্গে থেকো। বন্ধুরা, পার্ট 1টা তো আমি এখানেই শেষ করেছিলাম, তাই পার্ট 2টাও এখান থেকেই শুরু করছি। তো তোমাদের আগেই বলেছিলাম যে টার্মিনাল 2তে আমাকে বাই বাস আসতে হয়েছিল, আর তাতে আমার অ্যাটলিস্ট 15 মিনিটস চলে গেছিলো। তাই জন্য দেরি না করে আমি খুঁজে নিচ্ছিলাম ডিপার্চার গেটটা। খোঁজ নিয়ে জানলাম ডিপার্চারটা ওপরে, তাই জন্য লিফটের খোঁজ করতে থাকলাম, কারণ লিফটে করে আমাকে চলে যেতে হবে ওপরে, আর সেখান থেকে আমার ডিপার্চারের গেট। তো লিফটটা কিন্তু অনেক বড় ছিল, এই লিফটে অ্যাটলিস্ট 4-5টা ট্রলি ঢুকেই যাচ্ছিল। এবার ওপরে এসে দেখলাম এখানে আরও অনেক রাস্তা আছে, তাই নিজেকে কোন রাস্তায় যেতে হবে তার জন্য একটা ডিপার্চার ইনফরমেশনের বোর্ড খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে এখানে ডেকোরেশনটাও দেখে নিয়েছিলাম। খুব সোবার ডেকোরেশন, চারিদিকে বেত আর গাছের খুব সুন্দর কম্বিনেশন দিয়ে এরা খুব সুন্দরভাবে এয়ারপোর্টটাকে সাজিয়েছে। আর এয়ারপোর্টটা যথেষ্ট ক্লিন, আর এখানে স্টাফরাও কিন্তু যথেষ্ট হেল্পফুল। তোমরা যদি কেউ ভাবো যে এয়ারপোর্টে আসবো কাকে কি জিজ্ঞেস করবো, তোমরা এখানে যে কোনো স্টাফকে জিজ্ঞেস করতে পারো, তারা কিন্তু তোমাদের যথাসাধ্য হেল্প করবে। তো যাই হোক, আর দেরি না করে আমি ডিপার্চার ইনফরমেশন দেখে নিজের গেট নাম্বারটা খুঁজে নিলাম। কিন্তু গেটে যাওয়ার আগে আমাকে আবার সিকিউরিটি চেকিং করতে হবে, আর এটা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট, তার জন্য ইমিগ্রেশনও করতে হবে। তো এখান থেকেই সোজা আমি চলে গেলাম সিকিউরিটি চেকিংয়ের দিকে। তার আগে তোমাকে ফ্লাইটের মানে তুমি যেই ফ্লাইটে যাচ্ছ সেখানকার কোনো একজন ক্রু তোমার পাসপোর্টে তাদের স্ট্যাম্প লাগাবে, মানে তোমার সমস্ত ডকুমেন্টস চেক করবে। তো ডকুমেন্টস চেক করার পরে তোমাকে নিয়ে যাবে, মানে নিয়ে যাবে না, তোমাকে যেতেই হবে নিজের গন্তব্যে। তার আগে এয়ারপোর্টটার ভিউটা এনজয় করে নাও। এয়ারপোর্টটা দেখতে কিন্তু কোনো মলের থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, মানছি ক্রিসমাসের জন্য সাজিয়েছে, বাট ক্রিসমাস ছাড়াও তোমরা এদের ইন্টেরিয়ার দেখলে বুঝতেই পারবে ক্রিসমাস ছাড়াও এটা কিন্তু খুব সুন্দর দেখতে। এখানে সমস্ত রকম কিছু আছে, ক্যাফেজ, বার, আরও শপিংয়ের জন্য আলাদা জিনিস। শপিংয়ের জন্য এখানে কিন্তু ডিউটি ফ্রি আছে, সো ডিউটি ফ্রিটাও তোমাদের দেখিয়ে দেবো। তার আগে ইমিগ্রেশনটা করিয়ে নিই। সিকিউরিটি চেক ইন কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি এগিয়ে যাচ্ছি ইমিগ্রেশনের দিকে, আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ না। তো ইমিগ্রেশনের পর আমি চলে যাচ্ছি ডিউটি ফ্রির দিকে। চলে যাচ্ছি বললে ভুল হবে, এয়ারপোর্টগুলো এমনভাবেই ডিজাইন করা থাকে যে তোমাদের ফ্লাইটের আগে যাতে তোমরা কিছুটা অন্তত নিজেদের অর্থ নষ্ট করতে পারো, তার সুব্যবস্থা তো এখানে আছেই। তবে হ্যাঁ, ডিউটি ফ্রিটা কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ, মানে এখান থেকে কিন্তু যে কেউ কিছু কিনে নিতেই পারে। কিন্তু আগেই বলে রাখি, ডিউটি ফ্রিতে কিন্তু জিনিসপত্র প্রচণ্ড এক্সপেন্সিভ হয়। তার প্রধান কারণ হচ্ছে এখান থেকে যদি তুমি কিছু কিনে নিয়ে যাও, তোমার ফ্লাইটে যখন তোমার ব্যাগেজ ওজন করা হয়, এই ডিউটি ফ্রির জিনিসগুলোর কিন্তু ওজন কাউন্ট হয় না। তার মানে এগুলোর জন্য কোনো রকম এক্সট্রা পে না করেই তোমরা নিয়ে যেতে পারো। তাই জন্য পেমেন্টের সময় এরা দামটা নিয়ে যায়। ভেরি স্মার্ট না? যাই হোক, আমি নিজের অর্থ নষ্ট করতে একদমই ইচ্ছুক নয়, তাই আমি এখানকার ভিউ এনজয় করছিলাম। আর পিঙ্ক অটোটা জাস্ট কিউট। এখানে কিন্তু লিকার্স, চকলেট, নানা রকম ফুড আইটেমস এভরিথিং পেয়ে যাবে। আর সবশেষে এখানে পে করে তোমাকে এগিয়ে যেতে হবে। ও, আর পেমেন্ট করার পরেও যদি তোমার কাছে নষ্ট করার মতো আরও অনেক টাকা থেকে থাকে, তাহলে সোজা স্টারবাক্স আছে, ঢুকে পড়ো আর নিজের টাকা উড়িয়ে দিও। যাই হোক, স্টারবাক্সেই শেষ না, কিন্তু আগে আরও আছে, চলো দেখিয়ে দিচ্ছি। স্টারবাক্সের পরে কিন্তু একটা ইনফরমেশন বোর্ডও আছে, সেটাও চেক করে নিও, কারণ ডিউটি ফ্রি চক করে নিজের ফ্লাইট মিস করাটা একদমই বোকামি। তো যাই হোক, এখানে বোর্ড চেক করে আমি আবার এগিয়ে চললাম। সামনে একটা খুব সুন্দর পিৎজার দোকান আছে এয়ারপোর্টে। এখানে কিন্তু হোম ডেকোরের জিনিসপত্র আছে, মানে কেউ যদি অনেক দিন পর নিজের কোনো প্রিয় কাউকে দেখা করতে যেতে চাও আর গিফট কিনতে ভুলে গিয়ে থাকো, কোনো প্রবলেমই নেই, এখান থেকে কিছু একটা কিনে নিয়ে যেতেই পারো। অবভিয়াসলি খুব পছন্দ হবে, কিন্তু তোমার টাকাটাও অনেকটাই খরচ হবে, কারণ এখানে সব কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ। তাই কারোর জন্য গিফট কিনতে চাইলে
আগে কিনে নিও, এয়ারপোর্টে এসে মনে করো না। যাই হোক, এই পিৎজা মানে এই পিৎজার দোকানটা এটা কিন্তু যথেষ্ট সুন্দর, আর এদের মেনিউসটাও খুব ভালো ছিল। আর এখানের ওয়েটা দেখছো, দেখে মনে হচ্ছে যেন কোনো পাবে চলে এসেছি। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো জুরাসিক পার্ক। না আসল না, বাট এখানকার ডেকোরেশনটা অনেকটা ওরকম, দেখিয়ে দেবো। চারিদিকে তো গ্রিন আছেই এই এয়ারপোর্টে, কিন্তু এই জায়গাটা আমার ফেভারিট। একটু অপেক্ষা করো, এক্ষুনি দেখতে পাবে। ও আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে তো ভুলেই গেছি, মলদ্বীপ আসার আগে কিন্তু ইমুগা ফর্মটা অবশ্যই ফিল আপ করবে। কিছুই না, জাস্ট নিজের পাসপোর্ট নাম্বারটা দিয়ে এখানে রেজিস্টার করতে হয়। আর এবার চলে যাবো আমার ফেভারিট জায়গার দিকে, আসো দেখাচ্ছি। সি, নিচের দিকে দেখলেই দেখতে পারবে খুব সুন্দর একটা ঝর্ণা। অবভিয়াসলি আর্টিফিশিয়াল ঝর্ণা, কিন্তু প্লান্টসগুলো কিন্তু একদম অরিজিনাল। আর এখান থেকে একটু উঁকি মেরে দেখলে কিন্তু দেখবে একটা খুব সুন্দর জায়গা রয়েছে, ওখানটাতে কিন্তু যে কারোর নামতে ইচ্ছা করবে। এই ঝর্ণাটাতে দেখে আমার সাবানের অ্যাড মনে পড়ছিল। কোন সাবানের অ্যাড তোমাদের মনে পড়লে একদম জানিও কমেন্টে। যাই হোক, দু সাইডেই কিন্তু রয়েছে, কিন্তু লেফট হ্যান্ড সাইডের ঝর্ণাটা সামহাও আমি বেশি প্রেফার করেছি। যাই হোক, ঝর্ণা দেখা শেষ করে এগিয়ে যেতে হবে, কারণ টাইম তো নেই। আর এখানে লাউঞ্জটা কিন্তু বেশ সুন্দর, এখানে বারও আছে, রেস্টুরেন্টসও আছে, তো তোমাদের যা যা খাওয়ার, যা যা পান করার করেই নিতে পারো। তো আমি এগিয়ে চলেছি নিজের গেটের সামনে। আর হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছিল, তাই এই রাস্তাটা ধরে গেলাম। বলিউড গানকে যখন ইঞ্জিনিয়াররা সিরিয়াসলি নিয়ে নেয়, তখন এরকমই কিছু আবিষ্কার করে। গানটা মনে আছে, मैं ठहरी रही जमी चलने लगी, সেম কনসেপ্ট। যাই হোক, এটাতে টাইমটা কিন্তু অনেকটাই সেভ হয়। অবভিয়াসলি তুমি যদি এটার উপরে না দাঁড়িয়ে থাকো, এটা চলবে, তুমিও চলো, তাহলে তোমার টাইমটা অনেকটাই সেভ হবে। আর 1 সেকেন্ড ভেরি ইম্পর্ট্যান্ট, মাস্কটা কিন্তু ভুলো না, কারণ করোনাটা যথেষ্টভাবে স্প্রেড হচ্ছে, তো স্টে সেফ। তো যাই হোক, আমি তো এগিয়ে গেলাম, আর টাইমের একটু আগেই পৌঁছেছিলাম। বাকি প্যাসেঞ্জার্সরা হয়তো তখনও পৌঁছায়নি। তো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে বোর্ডিং শুরু হয়ে গেছিলো। আর বোর্ডিং শুরু হওয়ার সবার ফার্স্ট আমি গেছিলাম, কারণ ফার্স্ট যেতে কার না ভালো লাগে। ফাঁকা ছিল, যদিও ফ্লাইট তখনও রেডি হয়নি। তোমরা দেখতে পাবে এখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা কিন্তু তখনও ফ্লাইটটাকে সেট আপ করছিল। তো সেট আপের পর চটপট ঢুকে গেলাম নিজের সিটটা বেছে নিতে, আর নিজের ব্যাগটাকে कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन मास्क आपकी कुर्सी के ऊपर लगे पैनल से अपने आप नीचे आ जाएंगे। आप अपनी कुर्सी पर बैठे रहें और ऑक्सीजन का प्रवाह शुरू करने के लिए ऐसे अपनी ओर खींचे और नाक और मुंह ढककर सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना मास्क सही तरीके से पहने। इस विमान में 10 आपातकालीन द्वार हैं, 2 सामने, 2 बीच में, 2 पीछे और 4 विंग्स के ऊपर। फर्श पर लगी प्रकाशमान पट्टियां आपको निकटतम विकास तक पहुंचने में सहायता करेंगी। इलेक्ट्रॉनिक না उपकरण শুনলেও প্রেটেন্ড করা উচিত, ওদের যাতে ভালো লাগে। তো সব কিছু শেষ করে ফ্লাইট যখন চলতে লাগলো, তখন ইন্ডিয়াকেও বিদায় বলতে হলো। কলকাতাকে বিদায় বলতে যতটা কষ্ট হয়েছিল, ইন্ডিয়াকে বিদায় বলতে ততটা কষ্ট হয়নি, কারণ আমি কলকাতাটা বেশি প্রেফার করি। যাই হোক, ফ্লাইটের স্পিডটা কিন্তু অনেকটা নিয়ে নিয়েছে, আর খুব তাড়াতাড়ি উঠে যাবো উপরে। যাই হোক, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফ্লাইটটা খুব স্পিডে যাচ্ছে, আর এই যে ক্যামেরার কাপাকাপিটা, এটা কিন্তু আমার হাত ঘোরেনি, এটা ফ্লাইটের জন্য ফোনটাই ঘুরে গেছিলো। আমি কিন্তু স্টিল ছিলাম, বাট হ্যাঁ, তাতে কিন্তু একটা ভালো ভিউ পেয়ে গেছো বলতেই হবে। প্রচণ্ড গ্রিন, শস্য শ্যামলা ভারত তোমরা উপর থেকে দেখে নিলে। তো এরপরে চলে যাবো জলের দেশে। অবভিয়াসলি মলদ্বীপস তো তোমরা জানোই যে সমুদ্রের জন্য বিখ্যাত, আর এদের জলটা তো খুব মানে ক্রিস্টাল ক্লিয়ার হয়। কিন্তু হ্যাঁ, নিজের দেশ তো নিজেরই হয়, তো অবভিয়াসলি সেটা বেস্ট ব্যাপার থাকবে। আর আকাশে মেঘগুলো দেখেছো, ক্যান্ডি ফ্লস মনে পড়ে যাচ্ছে না? হাওয়াই মিঠাই ছোটোবেলায় কেনার জন্য খুব বায়না করতাম আমরা সবাই, এখনও সুযোগ পেলে ছাড়ি না যদিও। সেই ছোটোবেলার মহালয়া কারা কারা দেখতে? আমার তো যখনই মেঘ দেখি না, মনে হয় যেন এখান থেকে মা দুর্গা ও রসুল বেরিয়ে আসবে। যাই হোক, ট্রান্সলেশনটা খেয়াল করলে কোনটা আকাশ কোনটা সমুদ্র বোঝা যাচ্ছে না, না? আমারও একটু কনফিউশন হয়েছিল। ধীরে ধীরে মেঘ কাটায় বুঝতে পারলাম মলদ্বীপস পৌঁছেই গেছে। যাই হোক, উপর থেকে কিন্তু অনেক ছোটো ছোটো আইল্যান্ড দেখা যাচ্ছে, তাই না? মলদ্বীপস কান্ট্রিটা কিন্তু অনেকগুলো আইল্যান্ড মিলেই, এটা কিন্তু কমপ্লিট একটা কান্ট্রি নয়, টুকরো টুকরো আইল্যান্ড নিয়ে তৈরি হয়েছে মলদ্বীপস কান্ট্রি।
আর এই যে সিটিটা দেখছো এটা হচ্ছে মালে সিটি, এটাই মলদ্বীপসের ক্যাপিটাল। তোমরা দেখতে পাবে এখানে কিন্তু ল্যান্ডিংটা পুরো বাটারের মতো স্মুথ হয়েছিল, মানে কখন যে নেমে গেলাম বুঝতেই পারিনি, তবে ল্যান্ডিংটা ভালো ছিল। তো মলদ্বীপস তো পৌঁছে গেলাম, এখানে আরও খুঁটিনাটি রয়েছে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি চলে আসবো নেক্সট ভিডিওতে। তাই নেক্সট ভিডিওটা ভালোভাবে দেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। টাটা।